আমরা অনেক সময় দেখি জামাতের প্রতি আপনাকে কিছুটা সফট মনে হয়। আসলে জামাতের সাথে কি আপনার কোনো বোঝাপড়া আছে কিনা? অনেকের এটি একটি বড় প্রশ্ন। পিনাকি ভট্টাচার্য, সম্পূরক প্রশ্ন করি। এটা আমার একজন 2 দিন আগে বলতেছে যে দাদা নাকি জামাতের নির্বাচন করবে, বুঝছেন? আমি হাসলাম। এটা আরো বড় খবর। জি বলেন। নির্বাচন নমিনেশন ফর সাবমিশনের ডেট তো পার হয়ে গেছে। তো এটা যে গুজব এবং এটা যে মিথ্যা কথা, সেটা তো আমরা সবাই জানি। আচ্ছা, 2 নম্বর বিষয় হচ্ছে যে বাংলাদেশে এমন কোন রাজনৈতিক দল নাই যার আমি নির্মম সমালোচনা করিনি, ইনক্লুডিং জামাত। হ্যাঁ, সেই সমালোচনা আমি এখনো করি। আমার জামাত প্রসঙ্গে খুব ক্লিয়ার কিছু ক্রিটিসিজম আছে। আমি সেগুলো এই কিছুদিন আগে, আপনি ধরেন খুব বেশি না, আপনি যদি আমার গত মাস তিনেকের ভিডিও দেখেন, এর মধ্যেই আছে। আমি এক্সাক্ট ভিডিওটার কথা বলতে পারছি না, মাস তিনেকে বেশ কয়েকটা ভিডিওর মধ্যে আছে। জামাতে ইসলামের লোকেরা যখন আমার সাথে কথা বলে, আমি তাদেরকেও বলি, তখনও এগুলো বলি। যেমন আজকের অনুষ্ঠানের সময় আমি বলতে চাই যে 1971 জামাতের যে ভূমিকা, এইটার একটা স্পষ্ট ব্যাখ্যা লাগবে, স্পষ্ট ন্যারেটিভ লাগবে জামাতের ইসলামের তরফ থেকে। 1947 পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল জামাত ইসলাম, সেটার একটা স্পষ্ট ব্যাখ্যা লাগবে। এগুলো আমার ভিডিওতে, বেশি দিন আগের কথা না। মানুষ তো আমাকে 2013 ভিডিও দেখায়, আমি এইটা এখনকার এই সময়ের ভিডিওতে বলেছি। আমার 2013 একটা ভিডিও কিন্তু আওয়ামী লীগাররা দেখায়। আমি তখন ওইখানে জামাতকে অভিযুক্ত করছি কয়েকটা প্রশ্নে। আমার সেই অভিযোগ স্টিল আমার অভিযোগ ভ্যালিড। আমি এটা জামাতকে বলি যে 1971 25শে মার্চ একটা গণহত্যা হয়েছিল কিনা, টেক্সট বুক রেফারেন্স হয়েছিল। ইয়েস, জামাত এটা অস্বীকার করে না। আমি তখন তাদেরকে দ্বিতীয় প্রশ্নটা করি, আপনারা কখনো মানে ওই 1971 25শে মার্চ থেকে 1971 16 ডিসেম্বরের মধ্যে আপনারা কখনো এই গণহত্যার জন্য নিন্দা জানাইছিলেন? বলে না, আমরা জানাইনি। তাহলে এইখানেই তো আপনার একটা মরাল ফেলিওর, আপনাকে এটাকে স্বীকার করতে হবে। 2 নাম্বার হচ্ছে যে 1971 25শে মার্চের পর থেকে 1971 16 ডিসেম্বর পর্যন্ত যে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট ছিল, এই গভর্নমেন্টও তো আপনাদের মন্ত্রী ছিল, আপনাদের দলের মন্ত্রী ছিল, দলের লোক ছিল মন্ত্রী হিসাবে। তো তাহলে 1971 পাকিস্তানিরা যা যা করেছে, এটাই তো আপনার দায় চলে আসে এমনিতেই, তাই না? এটা আপনাকে এই দায়টা তো নিতে হবে। এখন এটা আপনি কিভাবে নেবেন, এটা তো আমি তো আর জামাত করি না, আমি তো আর এটা বলে দেবো না, এটা ওনাদেরকেই বলতে হবে। এই সমালোচনাটা ভ্যালিড সমালোচনা, তো এটা এই সমালোচনাটা আমার এখনো আছে, আমি এখনো বলি ওনাদেরকে এটা। এবং এইটাকে স্পষ্ট করা, এইটা ক্লিয়ার করা, যদি নিজেদের দায় থাকে সেটাকে স্বীকার করা, এটা এখনই সময়। কিন্তু পিনাকি ভট্টাচার্য, আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার যদি একটু দেখি, যে জামাতের সমালোচনা করার জন্য ঘুরে ফিরে 71 কেন বারবার ফিরে যেতে হয়? আসলে মানে জামাতের সমালোচনার জন্য সমকালীন কোনো বিষয় কি আসলে নেই, যেটি নিয়ে আসলে আমরা তাদের রাজনৈতিক না, ঠিক আছে, আই গেট ইউর পয়েন্ট। দেখেন, আমি যে জামাতের সমালোচনা করলাম এখন 71 নিয়ে, সে সমালোচনা কি বিএনপি করতেছে? না, কিন্তু বিএনপির সমালোচনার ভাষা কিন্তু সেটা না। বিএনপি অন্য কিছু বলে, আওয়ামী লীগ কিন্তু অন্য কিছু বলে সমালোচনা করে। আমি কিন্তু কমপ্লিটলি একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আমি সমালোচনা করছি, ক্রিটিসিজম তো করছি। আর আমার ক্রিটিসিজমের পার্ট কিন্তু শুধু 71 না, আমার ক্রিটিসিজমের পার্ট কিন্তু 47। জি হ্যাঁ, আমি বলছি, আমি জামাতের নেতাদেরকে বলছি, কর্মীদেরকে বলি আর কি, যে দেখেন আপনারা 47 পাকিস্তান আন্দোলনটা কি ছিল? যে ভারতের নির্যাতিত বা পটেনশিয়ালি নির্যাতিত সংখ্যালঘুদের জন্য আমাদের একটা আলাদা রাষ্ট্র দরকার, তাদের নিরাপত্তার জন্য। এটাই তো পাকিস্তান আন্দোলনের মূল কথা। মানে সে পাকিস্তান তো শুধু মুসলমানদের আবাসভূমি ছিল না, এটা দলিতদেরও আবাসভূমি ছিল। হ্যাঁ, দলিত এবং মুসলমানরা একসাথেই পাকিস্তান আন্দোলন করছিল। যোগেন মন্ডল তো একসাথে মুসলিম লীগের সাথে আন্দোলন করছিল। যোগেন মন্ডল পাকিস্তানের মন্ত্রী হয়েছিল, থাকতে পারেনি, সেটা অন্য বিষয়। তো তাহলে আজকে আপনি বোঝেন যে আজকে ভারতে মুসলমানরা নির্যাতিত,
আপনি 47-এ বুঝলেন না কেন তাহলে? তখন কেন জিন্নার বিরোধিতা করলেন? আমার ইয়েটা কিন্তু জামাতকে ছোট করার জন্য না, জামাতকে লজ্জা দেওয়ার জন্যও কিন্তু না। আমার সমালোচনাটা হচ্ছে আমি নিশ্চিত হতে চাই আপনি ভবিষ্যতে এই একই রকমের ভুল আর করবেন না। পলিটিক্যাল মিস্টেক তো স্বীকার করতে হয়, আমরা তো কেউই ফেরেস্তা না। জামাতের লোকেরা কিন্তু আবার বলে আমরা তো ভুল করতেই পারি এতে। আমি বলি হ্যাঁ, সেটাকে আপনি একটা ন্যারেটিভ আকারে তো আপনাকে সমাজের কাছে বলতে হবে, একটা ন্যারেটিভ আকারে বলতে। খুবই পরিষ্কার। আমাদের কাছে আসলে আরো বেশ কিছু প্রশ্ন আছে, আমরা একটু ইলিয়াস হোসেন আপনার কাছ থেকে আপনার ব্যক্তিগত বিষয়ে আসলে প্রশ্নটি না করলেই নয়। আপনার বিরুদ্ধে আরেকটি অভিযোগ শোনা যায় যে আপনি মানুষের চরিত্র হননের চেষ্টা করে থাকেন, বিশেষ করে নারীদের বিরুদ্ধে চরিত্র হননের মতো অভিযোগ আপনার ব্যাপারে করা হয়। কারোর সাথে কারো একান্ত ব্যক্তিগত আলাপ যদি থাকে কিংবা কোনো সম্পর্ক যদি থাকে, আসলে সেটি নিয়ে আসলে আগ্রহী হওয়াটা কতটুকু যৌক্তিক, সেই প্রশ্নটিও রয়েছে আপনার ব্যাপারে। আবার একটু আনমিউট করে কথা বলতে হবে ইলিয়াস হোসেন। আমি ধন্যবাদ। আমি আসলে চরিত্র হনন করি না, আমি দুশ্চরিত্র হনন করি। এখন আপনি আমার ব্যক্তিগত আক্রমণের কথা বলবেন, যারা এই কথাগুলি সুন্দর করে লেখে তাদের 3 দিন আগের পোস্টে যাবেন, যায় দেখবেন যে অনেক মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে করেছে। আচ্ছা, দাদা আজ থেকে কয় বছর আগে কোন এক নারীর সাথে তার সম্পর্ক ছিল, সেই সম্পর্কের বিষয় টেনে এনে তারা নানান ধরনের এআই দিয়ে ভিডিও টিডিও বানায় টানায় নানান কিছু করে না, এগুলো করে। এটা তো ব্যক্তিগত সমস্যা নাকি? আচ্ছা, আমার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কোনোদিন দেখেন নাই আপনি? এই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন না? এটা ওরা করে নাই, ওরা শুরু করেছে এটা। এই ব্যক্তিগত চরিত্র হননের মাধ্যমে শুধু সোশ্যাল মিডিয়াতে কথা বলা না, এই দেশে ফাঁসি হয়ে গিয়েছে, জানেন এটা? শহীদ মতিউর রহমান নিজামী, তিনি নাকি কোন নারীকে ধরে হরিণ সহ নিয়ে পাঞ্জাবিদের ক্যাম্পে নিয়ে দিয়ে এসেছে, সেটার উপরে বেসিস করে তার ফাঁসি হয়েছে। দেলোয়ার হোসেন সাইদি, যেই ব্যক্তিকে দেলু রাজাকার নামে আরেকজনের নাম সাজিয়ে তার সাক্ষীকে কোর্টের সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে ভারতে, ওটা ব্যক্তিগত আক্রমণ না? ব্যক্তিগত চরিত্র হনন না? ওইটা চরিত্র হনন। আর আমি যেটা হনন করি সেটা হলো দুশ্চরিত্র হনন। এখন বলবেন যে কেন করে? আপনি কি মনে করেন যে আমার কাছে খালি এই যেগুলো দেখাইছি এগুলোই আছে, আর এর বাইরে কোনো কিছু নাই, আর কারোর কোনো কিছু নাই? দেখাই নেই কেন? আপনি এই ভিডিও ফুটেজ আর এইসব এই নগ্ন এগুলো দিয়েই এই দেশের রাজনীতি কন্ট্রোল করে ভারত। বহু নেতা আছে, বহু নেতা, তারা চায় না ভারতের পক্ষে কাজ করতে, মোচড় দেওয়ার সুযোগ নেই। আপনি মোচড় দিলি ভাই এই যে এটা কিন্তু বের করে দেবে, এর আগে বের করাও হয়েছে এরকম অনেকের। আওয়ামী লীগ সরকারের সময় আপনি কি মনে করেন ওই যে ডাক্তার মুরাদ, এটা কি এমনিতেই বের হলো? এই যে 2 দিন আগে আপনার মাহফুজুর রহমানের ডিজিএফ এর ভাতাপ্রাপ্ত যারা আছে তারা মাহমুদুর রহমান ভাইয়ের আপনার পাসপোর্ট করলো। মাহমুদুর রহমান কি ফকিন্নি নাকি? মাহমুদুর রহমানের যায় তারপরে 2.5 লাখ টাকা খরচ করে, এখন তো টার্কিতে আপনার $4 লাখ সেখানে সিটিজেনশিপ নিতে লাগে, তখন $2.5 লাখ লাগতো, একসময় $1 লাখ লাগতো। তো মাহমুদুর রহমান তো জমিদার, মাহমুদুর রহমানের ওই ক্ষমতা নাই। মাহমুদুর রহমানের শ্বশুরের কয়েক হাজার কোটি টাকার মালিক মাহমুদুর রহমান। সেগুলো মাহমুদুর রহমান নিজেও তো সেই কবে থেকে উনি শাহিনপুকুরের সিইও, ওনার নিজের একটা সিরামিক কোম্পানি ছিল নিজের। উনি তো ভেসে আসেন রে ভাই, উনি মানে বাংলাদেশের বড় বড় পদে, উনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন। তো উনি কি মাঠ থেকে উঠে আসছে নাকি যে ওনার $2.5 লাখ জোগাড় করা? $2.5 লাখ মানে কি তখনকার দিনে? এখন তো 125 টাকা করে ডলার, তখন ছিল 80 টাকা 85 টাকা। মাহমুদ ভাই যখন টার্কিতে সিটিজেন হয়েছে তখন 80 টাকা 85 টাকা ছিল ডলার। তো কত ছিল মনে করেন? 1.5 কোটি টাকা ছিল। 1.5 কোটি টাকা দিয়ে সে সিটিজেন হয়েছে। এটার নাম চরিত্র হনন। আপনি যখন কোনো মানুষ দেশের জন্য ইলিয়াস, এটা মানে ওইখানে যে প্রশ্নটা আনছে, সেই প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশ থেকে তো টাকা বের করা যায় না, বাংলাদেশ ব্যাংকের পারমিশন লাগে। তো উনি যদি এটা করে থাকেন তাহলে এই টাকাটা কিভাবে উনি নিলেন? এটা প্রশ্নটা, এটা
টাকার সোর্সটা এটা, প্রশ্নটা এটা। মানে বিষয়টা হচ্ছে যে আমি যতটুকু জানি, আমি এটা শিওর না, সার্টেন না, আমি যতটুকু জানি মাহমুদ ভাই ইনভেস্টর কোটাতে ওখানে নাগরিক হননি, উনি প্রেসিডেন্টের বিশেষ বিবেচনায়, রাজনৈতিক বিবেচনায় ওখানে নাগরিক হয়েছেন। হ্যাঁ, এটা আমি যতটুকু জানি, মাহমুদ ভাই বলতে পারবো। ওনার খুব ঘনিষ্ঠ লোকজন সেখানে যারা আছেন, মাহমুদ ভাই তো আমাদের দূরের কেউ তো না। আমি জানি উনি কিভাবে হয়েছেন, এটা আমি মোটামুটি নিশ্চিত। কিন্তু আমিও এলাপে যাচ্ছি না যে উনি কিভাবে টাকা এনেছেন। আমি বললাম কি, ধরেন আমার বাবার যদি নাকি দেশে যদি 10 কোটি টাকা সম্পত্তি থাকে, আমি যুক্তরাষ্ট্রে একজনের যদি বলি, আমার অবস্থান থেকে আমি একজনকে এখন যাই যে ভাই $5,000 লাগবে, একটু দেওয়া যাবে কিনা। এখন আরেকজন দেখা গেল যে তার সামাজিক অবস্থানটা, তার অর্থনৈতিক এই নিরাপত্তাটা এতটুকু নাই, সে যদি যায় বলে যে ভাই আমারে $500 দিতে হবে, তাহলে ধার দিবে না। আমার চাইতে যার অর্থনৈতিক অবস্থা ভালো, সে যদি বলে 1 মিলিয়ন, ধরেন এখন যদি মেঘনা গ্রুপ এখানে এসে একজনের কাছ থেকে টাকা নেবে, তার জন্য তো $1 বিলিয়ন কোনো ব্যাপার না, $1 মিলিয়ন কোনো ব্যাপার না। ঠিক আছে, সে জানে যে দেশে আছে। সে কিভাবে এনেছে তারা কি জানতে চেয়েছে নাকি, যে মাহমুদুর রহমান টাকা এনেছে কিনা, কিভাবে? কোনো কিছু না, জাস্ট পাসপোর্টটা। আপনি এই যে ওনার পাসপোর্টটা যে আপনি দিলেন, এটা কি মানে ইথিক্যাল? এটা আপনি দিতে পারেন? একজন ব্যক্তির পাসপোর্ট আপনি পাবলিক করলেন, আপনার যদি নাকি মনে করেন সেখানে সে টাকা পাচার করেছে, মানি লন্ডারিং করেছে, তুরস্কে টাকা না, ওরা গ্রেপ্তার করেন, ওনার বিরুদ্ধে মামলা করেন। না, মাহমুদ ভাই যে টার্কির নাগরিক এটা কে না জানতো? সেটাই তো, ওই অনুসন্ধানী সাংবাদিক ছাড়া আর কে না জানতো? সম্ভবত একাই জানতো না এটা, মাহমুদ ভাই যে টার্কির নাগরিক। হ্যাঁ, মাহমুদ ভাই যখন টার্কিতে গেছেন, নাগরিকত্ব পেয়েছেন, আমরা সবাই জানি। উনি নিজেই বলছেন, এমন না যে ওনাকে জিজ্ঞেস করে, প্রশ্ন করে আমাদেরকে জানতে হয়েছে, তা না। উনি নিজেই বলছেন যে উনি টার্কির নাগরিকত্ব পাইছেন, এবং উনি কেন টার্কিতে গেলেন সেটারও কিন্তু ব্যাখ্যা দিচ্ছেন। উনি তো ফ্রান্সে আসতে পারতেন, উনি ইউরোপে আসতে পারতেন, উনি ইংল্যান্ডে যাইতে পারতেন, আমেরিকায় যাইতে পারতেন, কোথাও যাননি। আরো সুযোগ সুবিধা বেশি ওই সব দেশে। হ্যাঁ, আরো সুযোগ সুবিধা বেশি। এবং আমি এই প্রসঙ্গে একটা খুব ইন্টারেস্টিং বিষয় বলি। উনি বলছিলেন যে আমি এমন একটা দেশে যেতে চাই যেখানে আমি আজানের শব্দ শুনতে পারবো। এবং ট্রু, মানে আমি তো ইস্তাম্বুলে ছিলাম ওই যখন হাদি মারা যায়, এবং সবাই জানেন যে, এবং আমি ওই ইস্তাম্বুলে আমি এতদিন পরে প্রথম এতদিন পরে আমি আজানের শব্দ শুনলাম মসজিদ থেকে। আমার যে কি ভালো লাগলো তখন। মানে এমন না যে আমি রিলিজিয়াসলি আমার খুব ভালো লাগছে, তা না। মানে আমি তো সেই ছোটবেলা থেকে আজানের শব্দ শুনে বড় হয়েছি এতদিন পর্যন্ত। মানে এটা আমার মনের মধ্যে, আমার স্মৃতির মধ্যে এমন ভাবে গেঁথে আছে আজানের শব্দটা, যে যখন আসলো মানে আমার যে এত ভালো লাগলো তখন। এটা আপনার জন্য মানে এটা একটা নস্টালজিয়া, এটা একটা নস্টালজিয়া, এটা একটা কল্পনা করা যায় না যে আমার এত ভালো লাগছে। এবং আমি ইস্তাম্বুলে আবার যাব, আমি শুধু আজানের শব্দ শোনার জন্য যাব। মানে আমি যদি দেশে যেতে না পারি, অফকোর্স, তাহলে আমি শুধু আজানের শব্দ শোনার জন্য আমি ইভেন মাহমুদুর রহমান তুরস্কে যাওয়ার আগেও তিনি দীর্ঘদিন মালয়েশিয়াতেও ছিলেন, যেখানে তিনি তার পিএইচডি সম্পন্ন করেছিলেন। সেটিও একটি মুসলিম দেশ। উনি খুব সম্ভবত মুসলিম দেশের বাইরে অন্য কোনো দেশ কখনো বেছে নেননি। যাই হোক, আমরা বাংলাদেশের রাজনীতির প্রসঙ্গে আবার একটু আসি। পিনাকি ভট্টাচার্য, এনসিপি শেষ পর্যন্ত যে জামাতের সাথেই জোট করলো, নির্বাচনী যে সমঝোতা যেটি আসলে হলো, সেটির সফলতা কতখানি দেখছেন? আমি প্রথমে এই শব্দটার ব্যাপারে একটু আপত্তি জানায় রাখি। এনসিপি জামাতের সাথে জোট করেননি, একটা বৃহত্তর জাতীয়তাবাদী ফ্রন্ট গঠিত হয়েছে। সেই ফ্রন্টে জামাত পার্ট, এনসিপিও পার্ট, অন্যান্য ইসলামী দলও পার্ট, এবি পার্টিও পার্ট। হ্যাঁ, এবং এই বৃহত্তর জাতীয়তাবাদী ফ্রন্টের পার্ট শুধু রাজনৈতিক দলগুলো নয়, অনেক সিভিল সোসাইটির লোকেরাও। মানে সেই অর্থে আপনি বলতে পারেন আমি নিজেকে এই বৃহত্তর জাতীয়তাবাদী ফ্রন্টের সাথে নিজেকে অ্যালাইন্ড মনে করি। তারা মনে করে কিনা আমি জানি না, কিন্তু আমি নিজেকে অ্যালাইন্ড মনে করি এই বৃহত্তর জাতীয়তাবাদী ফ্রন্টের সাথে, এবং আমি তাদের সাফল্য কামনা করি। প্রথম প্রশ্ন হচ্ছে যে এই বৃহত্তর জাতীয়তাবাদী ফ্রন্টটা ফলাফল কেমন করবে, ভোটে ফলাফল কেমন করবে। এটা আমার একান্ত ব্যক্তিগত মত, আমার ইনটিউশন বলা যেতে পারে। আমার একান্ত ব্যক্তিগত মত যে এই বৃহত্তর জাতীয়তাবাদী ফ্রন্টটি প্রধান ধারা হয়ে উঠবে, বাংলাদেশের আকাঙ্ক্ষাকে তারা ধারণ করবে।
এবং তার সাথে যারা সিভিল সোসাইটির পার্ট আছে, আমি তো যাদেরকে চিনি, যারা নিজেদেরকে অ্যালাইন করে তার সাথে, হ্যাঁ, তারা মিললে, তারা একসাথে, এখনো এটাকে ক্রিস্টালাইজড হয়নি, কিন্তু তারা যদি একসাথে মিলে এই ফ্রন্টটার পাশে দাঁড়ায়, তাহলে এটা একটা অপ্রতিরোধ শক্তি হয়ে উঠবে আর কি। এবং আমি আপনাদেরকে বলতে পারি যে এই ফ্রন্টকে সাহায্য করার জন্য ইন্টেলেকচুয়ালি অনেক লোক কাজ করছে, অনেক লোক নানাভাবে কাজ করছে, হ্যাঁ, এবং খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ কাজ করছে, খুবই গুরুত্বপূর্ণ কাজ করছে। এবং সেগুলো আস্তে আস্তে দৃশ্যমান হবে, আস্তে আস্তে এগুলো দৃশ্যমান হবে। এবং আমি এই কিন্তু এখানে যদি একটু যদি যুক্ত করে, পিটিকে ভট্টাচার্য, আপনি নিশ্চয়ই আপনিও দেখেছেন যে অনেকেই আসলে এভাবেও ব্যাখ্যা করছেন যে এনসিপির কয়েকজন নারী নেত্রী ইতিমধ্যে তারা দল থেকে বেরিয়ে গেছেন। এনসিপির যে নিজস্ব রাজনৈতিক সক্রিয়তা ছিল সেটিও আসলে এই ফ্রন্টে, আপনি যেভাবে বলছিলেন, ফ্রন্টের সাথে যুক্ত হওয়ার মধ্য দিয়ে আসলে সেটিও হারালো কিনা, এবং এনসিপি ভেঙে নতুন করে আবার আরেকটি দল বেরিয়ে আসতে পারে এনসিপির মধ্য থেকে, সেটির সম্ভাবনা কতটুকু দেখছেন? আচ্ছা, আমার এই প্রসঙ্গে আমি একটা অনেক আগের একটা স্মৃতির কথা বলি আর কি। সেটা হচ্ছে 2001 সালের কথা। 2001 সালে তখন আমার অফিস ছিল, আমি তখন আর একটা ফ্রেঞ্চ কোম্পানিতে কাজ করতাম, তা আমার অফিসের কাজে আমি পুরনো পল্টন ওই অঞ্চলটায় গেছিলাম আর কি। তো ওইখানে দেখি জামাতে ইসলামের একটা পথসভা হচ্ছে, রিকশার উপরে জামাতের নেতা, জামাতের এখন যেটা এই যে রফিকুল ইসলাম আছেন না, এখন তো বোধহয় আমির, বড় নেতা উনি, তখন আমাদের রাজশাহী, আমার সমসাময়িক কিন্তু উনি, মানে আমি যখন রাজশাহী মেডিকেল কলেজে জিএস, উনি তখন ঢাকা রাজশাহী ইউনিভার্সিটির জিএস পদে ইলেকশন করে হারছিলেন আর কি। ভিপিতে দাঁড়াইছিলেন লতিফ রফিক প্যানেল ছিল। এই রফিক ভাই আমাদের কয়েক বছরের সিনিয়র, রফিক ভাই রিকশার উপরে দাঁড়ায়, সে বক্তৃতা দিচ্ছে, একটা প্রধান উপদেষ্টাকে একটা কথা বলেছে, ঢুকাই দাও, মামলা একটা দিয়ে তাকে সাথে সাথে ঢুকিয়ে দাও। এই কাজটা এখন হচ্ছে না, সেইটা আমি বলছি যখন তখন হচ্ছে না, ঘন হচ্ছে না, দুই একটা কেস হইতেই পারে, এটা এক্সেপশন, কিন্তু আগে তো এটা ছিল প্র্যাকটিস এন্ড র্যান্ডম, এটা কিন্তু এখন হচ্ছে না। তারপরে আপনি দেখেন যে আয়নাগরের যে বিষয়টা, মানুষকে ধরে নিয়ে ঢুকাই দাও, হোয়ার অ্যাবাউট, কেউ জানে না, তার ফ্যামিলি জানে না যে মানুষটা বেঁচে আছে নাকি মরেই গেছে, যদি মরে যায় তার কবর কোথায়, আদৌ জীবনে দেখবো কিনা তার কবরটা, সেটাও তো প্রশ্ন। এরকম তো ঘটনা ঘটেছে, এবং যাদেরকে আয়না করে নেওয়া হয়েছে তারা কিন্তু সবাই ফিরে আসেননি, তারা অনেকেই এখনো আমরা জানি না তারা কোথায় আছে, আদৌ বেঁচে আছেন কিনা। তো এগুলা তো এখন হচ্ছে না। আর বায়বীয় মামলা যেটা বলা হয় সরকারের পক্ষ থেকে, এখন সরকারের পক্ষ থেকে সেরকম মামলা নেই, এখন মামলা হচ্ছে পলিটিক্যাল যারা বিভিন্ন পার্টিজ আছেন তারা, সেই ক্ষেত্রে এক এক দলের এক একটা দৃষ্টিভঙ্গি। আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে ফর ফেয়ার জাস্টিস, কমপ্লেইন্ট অফ অ্যাট্রোসিটি করেছেন যারা এটার পারপিটেটর, তাদেরকে ডিরেক্ট যারা আছেন তাদেরকে বাদ দিয়ে আমরা কোনো মামলায় কাউকে আসামি করিনি। এই জন্য আমাদের মামলায় শত কোনো আসামি নেই। অন্যান্য সংস্থার বা দলের বা অথরিটির থাকতে পারে। তো এই জিনিসগুলোর কিছুটা হলেও ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু আরো অনেক হওয়ার প্রয়োজন আছে এবং সুযোগ আছে। দেখেন, নিষিদ্ধ তো আমাদেরও করা হয়েছিল, তাই না? এবং একবার না, আমাদের এই সংগঠনের জন্মের পরে দফায় দফায় আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ যখন কোনো সংগঠনকে করা হয় তখন এই সংগঠনের ব্যক্তিরাও বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যান, এর সাথে রিলেটেড ব্যক্তিরা, এমনকি তাদের স্বাভাবিক জীবনযাত্রাটাও তাদের পক্ষে চালায় নেওয়া সম্ভব হয়। তারা যদি সমাজের কোনো ক্রিমিনাল ব্যক্তি নাও হয়ে থাকেন তবুও তাদের উপরে সমস্যা আরোপ হয়েছে। কিন্তু যখন কার্যক্রম নিষিদ্ধ থাকবে তখন ওই পলিটিক্যাল কার্যক্রম গুলা ছাড়া বাকি জীবনের সবই তো তারা করতে পারবে, করছে তো। 47-এর পর থেকে শুরু করে আজকে পর্যন্ত, শুধু 71 না, 47-এর পর থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ যত জায়গায় কষ্ট পেয়েছে, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, সেই মানুষগুলো, তাদের সকলের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চেয়েছি। কেন ক্ষমা চেয়েছি? আমরা মানুষ, ইন্ডিভিজুয়াল মানুষ যেমন ভুল করতে পারে, মানুষের সমষ্টি একটা দলেরও বিভিন্ন ভুল সিদ্ধান্ত থাকতে পারে। কোনটা ভুল কোনটা সঠিক ইতিহাস এটা নির্ধারণ করবে। আজকে যেটাকে ভুল বলা হচ্ছে কালকে এটাই হয়তো সবচেয়ে বড় সঠিক হিসাবে প্রমাণিত হবে। আর ইতিহাসের পালাবদলে রাজনীতিতে সবাই জিতে না,
কেউ জিতে কেউ হারে। আমরা আদর্শবাদী একটা দল, আমরা বিশ্বাস করি আমরা মানুষ ভুলের ঊর্ধ্বে নই। আমাদের দ্বারা, আমাদের সহকর্মীদের দ্বারা মানুষ বিভিন্ন ক্ষেত্রে কষ্ট পেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি সব কিছুর জন্য কোনো শর্ত আরোপ না করেই মাপ চেয়েছি। মাপ চাওয়ার মধ্যে কোনো পরাজয় নাই, এর ভিতরে সব ঢুকে গেছে, কোনো কিছু বাদ নাই। ওকে, এভরিথিং ইনক্লুডেড। আচ্ছা, এবং এটা আনকন্ডিশনাল, মানে অ্যাপোলজি দিয়ে আনকন্ডিশনাল পার্ডন সিক করেছি, আমরা ছাড় দেই নাই কাউ। আমাদের এই ঘটনাগুলো র্যান্ডম না, ব্যাপক না, দুই একটা বিচ্ছিন্ন ঘটনা, আমরা কাউকে ছাড় দেই। আমি এখানে ছোট্ট একটু অ্যাড করতে চাই, এই যে মব, যেটাকে এখন মব বলা হচ্ছে, এর চাইতে কিন্তু আরো নিকৃষ্ট মব কিন্তু গত 15.5 বছর মানুষ প্রত্যক্ষ করেছে। ইভেন আপনাদের সাংবাদিকদের সাথে হয়েছে, আরো অনেকের সাথে, পলিটিশিয়ানদের সাথে। তো এগুলো কোনো ডাল ভাত, কোনো ব্যাপারই ছিল না, প্রশ্নই উঠে না, এটাকে সাপোর্ট করা যাবে না।